আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আচ্ছা, চলুন এই বিষয়টির একদম গভীরে যাওয়া যাক। আমাদের এই বিশাল মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ আর ভীষণ পরিচিত একটা সংখ্যার মাঝে। দৈনন্দিন জীবনে তো আমরা কত শত সংখ্যাই ব্যবহার করি, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখা হয়েছে আমাদের চারপাশের এই বিশাল দুনিয়া, বিভিন্ন ধর্ম, প্রাচীন বিজ্ঞান থেকে শুরু করে মানুষের জটিল মনস্তত্ত্বে নির্দিষ্ট একটা সংখ্যা কিভাবে যেন একেবারে একছত্র আধিপত্য বিস্তার করে আছে? আজ আমরা মানব ইতিহাস আর মহাবিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর রহস্যময় একটা সংখ্যা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আমাদের আজকের এই গোটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৭ সংখ্যাটি। মূল আলোচনায় যাবার আগে শুরুতেই ছোট্ট একটা খেলা হয়ে যাক। খুব জলদি ১ থেকে ১০-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা সবাই মাথায় নিয়ে নিই। ব্যাস, নেওয়া হয়েছে? সংখ্যাটি আপাতত একটু মনে রাখা হোক, কারণ এই এক্সপ্লেনারের একদম শেষ দিকে গিয়ে এই নির্দিষ্ট সংখ্যাটি নিয়েই দারুণ একটা মনস্তাত্ত্বিক রহস্য উন্মোচন করা হবে। তো এই ছোট্ট পরীক্ষাটা আপাতত তোলা থাক, আমরা বরং আমাদের মূল গাণিতিক আর মহাজাগতিক অনুসন্ধানে প্রবেশ করি। পৃথিবীর বিভিন্ন বিশ্বাস আর ধর্মে এই ৭ সংখ্যার উপস্থিতি সত্যি খুব শক্তিশালী। মানব ইতিহাসের দিকে তাকালে একটা দারুণ ব্যাপার চোখে পড়ে। পৃথিবীর প্রধান ধর্মগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় আর পরিবেশে বিকশিত হলেও সবাই কিন্তু এই ৭ সংখ্যাটিকে ভীষণ পবিত্র হিসাবে গণ্য করেছে। কোনো নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক মতবাদকে সমর্থন না করে একদম নিরপেক্ষভাবে দেখলে মিলগুলো সত্যি অবাক করার মতো। যেমন ধরুন, ইসলাম ধর্মে ৭টি আসমানের কথা বলা হয়েছে, আর হজের সময় পবিত্র কাবা শরীফকে ঠিক ৭ বার প্রদক্ষিণ করার নিয়মও রয়েছে। আবার খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর ৬ দিনের সমগ্র পৃথিবী সৃষ্টির পর ৭ম দিনে বিশ্রাম নিয়েছিলেন, আর সেখানে ৭টি পবিত্র মানবীয় গুণের কথাও আছে। এদিকে হিন্দু ধর্মে বিয়ের সময় ৭ পাকে বাধা পড়ার প্রাচীন রীতি আছে। সাথে মানবদেহে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসেবে ৭টি চক্রের ধারণাও কিন্তু বেশ জোরালো। আবার বৌদ্ধ ধর্মেও বলা হয় যে মহামতি গৌতম বুদ্ধ জন্মের পরপরই তার আধ্যাত্মিক যাত্রার প্রতীক হিসাবে ঠিক ৭টি কদম ফেলেছিলেন। আধ্যাত্মিক জগৎ থেকে বেরিয়ে এবার মানব ইতিহাস আর ভূগোলের দিকে তাকালেও দেখা যাবে ইতিহাসবিদ আর ভূগোলবিদরা যেন অবচেতনভাবেই সবকিছুকে এই ৭-এর ছাঁচেই ফেলতে পছন্দ করেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা তো সবারই জানা। প্রাচীন বিশ্ব হোক বা আধুনিক যুগ, আশ্চর্য জিনিসের ওই মর্যাদাপূর্ণ তালিকায় সবসময় ঠিক ৭টি স্থানকেই রাখা হয়। এর বাইরে গিয়ে যদি আমরা আমাদের এই বিশাল পৃথিবীর দিকে তাকাই, তবে দেখা যাবে ভৌগোলিকভাবে আমরা একে ঠিক ৭টি মহাদেশে এবং ঐতিহাসিকভাবে ৭টি মহাসাগরে ভাগ করে থাকি। অদ্ভুত না বিষয়টা? যুগ যুগ ধরে এই প্যাটার্ন আমাদের চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে আসছে। আর এটি চমৎকারভাবে প্রমাণ করে যে আমাদের শিল্পকলাও কিন্তু এই সংখ্যার প্রভাব থেকে একেবারেই মুক্ত নয়। সুরের জগতের দিকেই তাকানো যাক না। বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গীতের মূল ভিত্তি কিন্তু সেই নির্দিষ্ট ৭টি স্বর। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে মূল ভিত্তি হল সা রে গা মা পা ধা নি। আবার শুধু ভারতীয় সঙ্গীত নয়, ওয়েস্টার্ন মিউজিক থিওরি বা ডায়াটনিক স্কেলের দিকে তাকালেও দেখা যাবে সেখানেও ঠিক ওই ৭টি বেসিক নোট বা স্বর রয়েছে। বিশ্বের যে কোনো প্রান্তের বা যে কোনো সংস্কৃতির গানই হোক না কেন, তা মূলত এই ৭টি জাদুকরী সুরের ওপর ভর করেই দাঁড়িয়ে আছে। মানবসৃষ্ট সংস্কৃতি আর শিল্পকলা তো গেল, এবার প্রকৃতির নিজস্ব জগতের দিকে তাকানো যাক। প্রকৃতিও যেন কোনো এক রহস্যময় কারণে এই নির্দিষ্ট সংখ্যাটিকে বেশি পছন্দ করে। বৃষ্টির পর আকাশে যখন রংধনু ওঠে, সেখানে রঙের সংখ্যা কয়টি থাকে? ঠিক ৭টি। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। আবার বিজ্ঞানের জটিল জগতেও এর সুস্পষ্ট ছাপ রয়েছে। আধুনিক রসায়নের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলকে বিজ্ঞানীরা ৭টি পর্যায়ে ভাগ করেছেন। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের দিকে তাকালেও দেখা যায় সেই সময় মানুষ মহাকাশের ঠিক ৭টি দৃশ্যমান উজ্জ্বল জ্যোতিষ্ককে অনুসরণ করত। আর মজার ব্যাপার হলো, আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত সপ্তাহের ৭টি দিনের নামও কিন্তু ওই প্রাচীন ৭টি জ্যোতিষ্কের উপর ভিত্তি করেই রাখা হয়েছিল। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো জীববিজ্ঞানের একটা অদ্ভুত পরিসংখ্যান। শুনলে সত্যি অবাক হতে হয় যে মানুষ থেকে শুরু করে বিশাল লম্বা গলার জিরাফ, পৃথিবীর প্রায় সব স্তন্যপায়ী প্রাণীর ঘাড়ের হাড়, যাকে আমরা সার্ভাইকাল ভার্টিব্রা বলি, তার সংখ্যা কিন্তু ঠিক ৭টি। হ্যাঁ,
একদম ঠিক শোনা গেছে। একটা ছোট্ট ইঁদুরের ঘাড়েও যেমন 7টি হাড় থাকে, ঠিক তেমনি সমুদ্রের তলদেশে সাঁতার কাটা একটা বিশালাকার তিমির ঘাড়েও ওই 7টি হাড়ই থাকে। প্রকৃতির বিবর্তনের এই অদ্ভুত আর সুনির্দিষ্ট নকশা যে কোনো বিজ্ঞানমনস্ক মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলবে। এবার চলুন সোজা গণিতের জগতে ঢোকা যাক। গণিতবিদদের কাছে 7 একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে এই সংখ্যাটা সম্পূর্ণ আলাদা আর ভীষণ স্বাধীন একটা চরিত্র বহন করে। কেন? কারণ 1 থেকে 10-এর মধ্যে 7 হলো একমাত্র সংখ্যা যাকে ওই সীমার অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করে ওই একই সীমার মধ্যে অন্য কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। উদাহরণ হিসেবে বলা যায় 2কে গুণ করে খুব সহজেই 4, 6 বা 8 পাওয়া সম্ভব, কিন্তু 7কে এই গণ্ডির মধ্যে অন্য কোনো সংখ্যার সাথে মেলানো বা বিভক্ত করা যায় না। গাণিতিকভাবে 7 একেবারেই স্বাধীন, অদ্বিতীয় এবং ভীষণ অনন্য একটি সংখ্যা। শুধু পাটিগণিতেই নয়, জ্যামিতিক দিক থেকেও এই 7 সংখ্যাটা বেশ একগুঁয়ে আর জটিল একটা স্বভাব দেখায়। একটা বৃত্তকে সমান 2, 3, 4, 5, 6 কিংবা 8 ভাগে ভাগ করা গাণিতিকভাবে বেশ সহজ কাজ। জ্যামিতির সাধারণ নিয়মেই সেটা করা যায়। কিন্তু একটা নিখুঁত বৃত্তকে ঠিক 7টি সমান ভাগে ভাগ করার চেষ্টা করলে কি হয়, সেটা জ্যামিতিকভাবে অবিশ্বাস্য রকমের জটিল এবং প্রায় অসম্ভব একটা কাজে পরিণত হয়। গণিতে এর এই অনমনীয় আর ব্যতিক্রমী স্বভাব বিজ্ঞানীদের কাছে একে আরও বেশি রহস্যময় করে তুলেছে। আচ্ছা, এতক্ষণ ধরে যা যা দেখলাম, এসব কি শুধুই কাকতালীয়, নাকি মানুষের মস্তিষ্কের গঠন বা মনস্তত্ত্বের সাথে এর কোনো গভীর যোগসূত্র লুকিয়ে আছে? 1956 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ মিলার দারুণ বিখ্যাত একটা গবেষণাপত্র প্রকাশ করেন, যার নাম ছিল দ্য ম্যাজিক্যাল নাম্বার 7 +or-2। মনস্তত্ত্বের এই যুগান্তকারী গবেষণায় তিনি প্রমাণ করে দেখান যে মানুষের স্বল্পমেয়াদী স্মৃতি বা শর্ট টার্ম মেমোরি সাধারণত একসাথে 7টির বেশি তথ্য বা বস্তু মনে রাখতে পারে না। মানে আমাদের ব্রেন যে কোনো তথ্য একসাথে প্রসেস করার জন্য ওই 7-এর আশেপাশে একটা লিমিট সেট করে রেখেছে। আমাদের বহুল ব্যবহৃত ফোন নম্বরগুলো যে সাধারণত 7 ডিজিটের হয়, তার পেছনের মূল বৈজ্ঞানিক আর মনস্তাত্ত্বিক কারণ কিন্তু এটাই। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো মানুষের অবচেতন মনের এক অদ্ভুত আকর্ষণ। ওই যে আলোচনার একদম শুরুর দিকে 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা মনে করতে বলা হয়েছিল, মনে আছে? পরিসংখ্যান বলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে বেশিরভাগ মানুষই অবচেতনভাবে ওই 7 সংখ্যাটিকেই বেছে নেয়। মানুষের এই সহজাত প্রবণতাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় ব্লু 7 ফেনোমেনন। কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমাদের মস্তিষ্ক অন্য যে কোনো সংখ্যার চেয়ে 7কে অনেক বেশি প্রাধান্য দেয়। সত্যি করে ভাবা যাক তো, এতক্ষণ ধরে কি এই 7 সংখ্যাটি মনের মধ্যে ঘোরাফেরা করছিল? আমাদের অবচেতন মনের এই গভীর আকর্ষণ পপ কালচার বা আধুনিক বিশ্ব সংস্কৃতিতেও দারুণভাবে প্রভাব ফেলেছে। আর ঠিক এই কারণে 7কে আমরা অনেক সময় লাকি 7 বা সৌভাগ্যের প্রতীক বলে থাকি। যেমন ধরুন, ক্যাসিনো বা স্লট মেশিনে জ্যাকপট জেতার সবচেয়ে বড় প্রতীকই হল একসাথে 3টি 7 চলে আসা। এমনকি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের আইকনিক কোড নম্বর হিসেবেও বেছে নেওয়া হয়েছে 007কে। সৌভাগ্য, রহস্য, রোমাঞ্চক বা আধুনিক বিনোদন সবকিছুতেই এই সংখ্যাটির একছত্র আধিপত্য স্পষ্ট। এই লম্বা আর কৌতূহলোদ্দীপক আলোচনা শেষে এসে আমাদের মনে একটা গভীর প্রশ্ন থেকেই যায়। প্রাচীন ধর্ম থেকে শুরু করে জীববিদ্যা, জটিল গণিত থেকে শুরু করে মানব মনস্তত্ত্ব, সব জায়গায় এই 7-এর জোরালো উপস্থিতি কি শুধুই আমাদের মস্তিষ্কের একটা বিভ্রম? এটা কি কেবলই একটা হিউম্যান কগনিটিভ বায়াস বা মনস্তাত্ত্বিক পক্ষপাত, নাকি 7 সত্যি এই বিশাল মহাবিশ্বের বুননে লুকিয়ে থাকা কোনো এক অজানা গভীর মহাজাগতিক কোড? এই রহস্যের হয়তো কোনো চূড়ান্ত বা একক উত্তর নেই, তবে চারপাশের জগৎকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে এই প্রশ্নটাই কিন্তু যথেষ্ট। আজ এই পর্যন্তই। চমৎকার এসব বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ চলতেই থাকবে।